নমস্কার, 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে ঠিক 10 দিন আগে 25শে এপ্রিল বেলা 11:41 যখন হিমালয় কেঁপে উঠেছিল, আমরা যারা হিমালয় থেকে বহু দূরে সমতলে বাস করি, আমাদের হৃদস্পন্দনও মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। আর যারা ওই পর্বতের বুকে তুষারাবৃত যে সেই শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে তখন পাড়ি দিচ্ছিলেন, তাদের কি অভিজ্ঞতা। আমরা দেখেছি যে মুহূর্তে হিমালয়ের ছবি আমরা দেখতে পেলাম, তছনছ হয়ে গেছে এভারেস্টের বেস ক্যাম্প, বহু পর্বতারোহী তাদের মৃত্যু অবধি হয়েছে। এবং যারা শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছিলেন তাদের ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হলো, কারণ শৃঙ্গ জয়ের স্বপ্ন অন্তত এবারের মতো, এই বছরের মতো তারা সফল করতে পারলেন না। অভিযান সেটা বন্ধ হয়ে যাওয়ায় সেই এভারেস্ট থেকে ফিরে, অর্থাৎ এভারেস্টে যাওয়ার পথ থেকে ফিরে পর্বতারোহীরা সরাসরি আমাদের স্টুডিওতে, 24 ঘন্টার স্টুডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন 3 পর্বতারোহী, দেবাশিস বিশ্বাস, মলয় মুখার্জি এবং লিপিকা বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এই 10 দিনের যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, তার মধ্যে দিয়ে ফিরলেন। এক তো আপনাদের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা, 2 আপনাদের স্বপ্ন এ যাত্রায় অন্তত সফল হলো না, আমি বুঝতেই পারছি, এবং তার মধ্যেও আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন সরাসরি। আমি ডেফিনেটলি আপনাদের শুরুতেই ধন্যবাদ জানাবো। আমি আসবো আপনাদের কাছে, তার আগে একবার দেখে নিই ভূমিকম্পে তছনছ নেপাল। সমৃদ্ধ জনপদগুলি আজ ধ্বংসস্তূপ, পর্বত শিখরেও চলেছে প্রকৃতির তাণ্ডব লীলা। এভারেস্ট বেস ক্যাম্প থেকে সেই বিভীষিকায় দেখে ফেললেন রাজ্যের 13 জন অভিযাত্রী। পর্বত অভিযান মানেই পায়ে পায়ে মৃত্যুর ইনভিটেশন। তেমন মানসিক প্রস্তুতি নিয়েই এগিয়ে যান অভিযাত্রীরা। কিন্তু 25শে এপ্রিল দুপুরে এভারেস্ট বেস ক্যাম্পে যা হলো তার কল্পনাও করেননি কেউ। ভূমিকম্প কাঁপন ধরালো পর্বত শিখরেও, হুড়মুড় করে নেমে এলো বরফের স্রোত। তুষারধসের তাণ্ডব থামলে বরফের সমাধি থেকে বের হলো 29 জন অভিযাত্রীর দেহ। সেই তালিকায় নাম রয়েছে গুগল কর্তা ড্যান ফ্রেডেনবার্গেরও। এই ধ্বংসলীলাকে খুব কাছ থেকে দেখেছেন রাজ্যের 13 জন অভিযাত্রী। এপ্রিলের মাঝামাঝি 2টি দলে ভাগ হয়ে এভারেস্টে গিয়েছিলেন তারা। প্রথম দলে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায়, কিরণ পাত্র, সৌরভ সিজ্জন মণ্ডল, মলয় মুখার্জি, সত্যরূপ সিদ্ধান্ত এবং দেবাশিস বিশ্বাস। ভূমিকম্পের দিন দেবাশিস বিশ্বাস যান মাউন্ট ছো ইউ এর দিকে, বাকিরা ছিলেন এভারেস্ট বেস ক্যাম্পে। দ্বিতীয় অভিযাত্রী দলে ছিলেন সুনিতা হাজরা, লিপিকা বিশ্বাস, গৌতম ঘোষ, দেবরাজ দত্ত, প্রদীপ সাহু ও চেতনা সাহু। ভূমিকম্পের দিন দ্বিতীয় দলটি ছিল বেস ক্যাম্প থেকে কিছুটা নিচে, গোরক্ষেপে। মাউন্ট পুমরির খম্বু আইসফল থেকে নেমে আসা বরফের স্রোতে সেদিন ঢেকে গিয়েছিল বেস ক্যাম্পের একাংশ। সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকা ছিল কার্যত অসম্ভব। Come on in my jacket. Come on in my jacket. Are you okay? Yeah. You alright? Yeah. কিন্তু অভিযান বাতিল হলে বিপুল আর্থিক ক্ষতি, তাই জীবনের ঝুঁকি নিয়েও অপেক্ষা করেছিলেন অভিযাত্রীরা। শেষ পর্যন্ত নেপাল সরকারের নির্দেশে নেমে আসতে বাধ্য হলেন তারা। বেস ক্যাম্পে রয়ে গেল এভারেস্ট জয়ের অধরা স্বপ্ন, রয়ে গেল সহ অভিযাত্রীদের স্মৃতি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দেবাশিস দা, সেদিন যখন কেঁপে উঠল হিমালয়, আপনি সেদিন ছৌ ইউয়ের জন্য আপনি অন্য পথ নিয়ে নিয়েছিলেন সেই মুহূর্তে দল থেকে। কোথায় ছিলেন আপনি তখন এবং ঠিক কি ঘটলো, কি দেখলেন? চয়ুটা একটু বলে নেই। চয়ু এভারেস্ট থেকে একটু পশ্চিম দিকে, আর এটা আমি গিয়েছিলাম তিব্বতের পথে। কাঠমান্ডু থেকে জাংমো বলে একটা জায়গা দিয়ে তিব্বতে ঢুকে গিয়েছিলাম। 25 তারিখ এই 11:40, 11:30, 11:40 এরকম সময় হবে। আমি তখন ডাইনিং হলে বসে আমি ডায়েরি লিখছিলাম। হঠাৎ দেখছি পুরো কেঁপে উঠলো। সবাই তাঁবুতে ছিল, আর যেহেতু উত্তর দিকে প্রচণ্ড হাওয়া বয়, তো অনেকে টের পায়নি কারণ ওটা হাওয়ার জন্য তাঁবু কাঁপছে কিনা। কিন্তু যেহেতু আমি বসে বসে ডায়েরি লিখছিলাম, আমি সঙ্গে সঙ্গে টের পেয়েছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে ছিটকে বাইরে বেরিয়ে আসলাম, কারণ আমার শুধু ভয় হয়েছিল যে যেহেতু এত বড় একটা ধাক্কা, এত বড় একটা ভূমিকম্প, নিশ্চয়ই অ্যাভালাঞ্চ আসবে।
এবং আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলাম। তারপর পরে মানে একটার পরে কিন্তু আরও 2-3টে আফটার শক ছিল, একটা হয়ে কিন্তু থেমে যায়নি। তখন আমি ডান দিকের ওয়াল থেকে দেখলাম যে অ্যাভালাঞ্চ নামতে শুরু করেছে। সেটা দেখতে পেলেন? হ্যাঁ, এবার সেটা দেখে আরও আমি সবাইকে ডাকতে শুরু করলাম, কারণ আমার তখন ভয় ছিল যে বাদিকের ওয়াল থেকে যদি পড়ে তাহলে আমাদের নিয়ে বেরিয়ে যাবে। তো ডান দিকের ওয়ালটা অনেকটা দূরে, মাঝখানে একটা গ্লেসিয়ার আছে যেটা চৈউ থেকে নেমে এসছে, তো ওখান থেকে পড়লে আমাদের গায়ে লাগার কোনো চান্স নেই। তো সেই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম যে ওইদিকে ডান দিকে অ্যাভালাঞ্চ পড়লে পড়ুক, কিন্তু বাদিক থেকে যদি কোনো পাথর কিংবা অ্যাভালাঞ্চ এসে পড়ে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এবার আমি তারপরেও অনেকক্ষণ বসেছিলাম। তারপরে একটা টিম নিচ থেকে আমাদের তখন খাবার নিয়ে আসছিল। সেখানে রাজ বলে একটা ছেলে ছিল, সে বলল যে ওকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এত জোরে ঝটকা এসছে। এবং তারপরে যখন চুপ করে বসে গেছে ও তখন বুঝতে পেরেছে যে এত বড় একটা ভূমিকম্প হয়েছে। এবং তখন দেখা গেছে সামনে, ও বলছে সামনে থেকে একটা এত বড় অ্যাভালাঞ্চ এসছে যে ওরা ভয়ে এক জায়গায় চুপ করে বসেছিল। তো আমি সঙ্গে সঙ্গেই টের পেয়েছিলাম সেটা, যে অ্যাভালাঞ্চ আসবে, এত বড় ভূমিকম্প, এত বড় অ্যাভালাঞ্চ আসবে। এবং আমার মাথায় সবসময় ছিল যে ডান দিক থেকে অ্যাভালাঞ্চ আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাদিকের আমাদের যে ওয়ালটার উপরে আমরা তাঁবু লাগিয়েছি সেইখান থেকে যেন কিছু না আসে। এবং আসলে মানে আমিও তখন চিন্তা করে নিয়েছিলাম যদি আসে তাহলে আমি পালিয়ে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ালে আমি অন্তত বাঁচতে পারবো। তো সেটা আমার মাথায় সবসময় ছিল। নিঃসন্দেহে এত এত ধ্বংসলীলার মধ্যেও একটা স্বস্তির জায়গা যে বাদিকের ওয়াল থেকে আসেনি। একদম বাদিকের, হ্যাঁ, কিন্তু বাদিকের ওয়াল থেকে যদি আসতো খুব কেলেঙ্কারি হয়ে যেত, কারণ একটা সেরাক বলে আমরা, যে ঝুলে থাকে বরফের, সেই সেরাক যে কোনো সময় ভেঙে পড়তে পারতো, কিন্তু লাকিলি ভাঙেনি। লিপিকা, গতবারও আপনি এভারেস্ট বেস ক্যাম্প থেকে এগোতে পারেনি, কারণ খুম্বু আইসফলের সেই ঘটনা, ভয়ঙ্কর 18 এপ্রিলের 2014 সেই ঘটনা ঘটে গেছিল, 16 জন শেরপা মারা গিয়েছিল। 16 জন শেরপা মারা গিয়েছিলেন। এবং গত বছরটাকেই একটা এভারেস্ট অভিযানের ক্ষেত্রে একটা কালো বছর হিসেবে দেখা হয়েছিল। এবারও গেলেন, অনেক স্বপ্ন নিয়ে গেলেন, কিভাবে স্বপ্ন ভঙ্গ হলো? এবং ওই মুহূর্তে তো প্রাণ বাঁচানোর তাগিদটা সবার আগে আসে, স্বপ্ন তো পরে। একদম একদম কি হলো তখন? স্বপ্ন মাথায় থাকে না, জীবনটা আগে বাঁচাতে হবে সেটা মাথায় থাকে, যে বেঁচে থাকলে তবে তো স্বপ্ন থাকবে। সেদিন আসলে ঘটনাটা ঘটে 25 তারিখে, আর 24 তারিখ রাতে আমাদের ক্যাম্প 1 যাওয়ার কথা ছিল। তো আমরা সেরকম ভাবে তৈরি হয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়েছিলাম। রাত 2টোর সময় আমাদের যে কিচেনের ম্যানেজার বুদ্ধিজি বলে যে দিদি লোক তোমরা উঠো না, কারণ ওয়েদার খুব ভালো নেই, হাওয়া দিচ্ছে, তো আজকে যাওয়া ক্যান্সেল, তোমরা কালকে যাবে, কালকে যদি ওয়েদার ভালো থাকে কালকে যাওয়া হবে। তো আমরা আবার সবাই শুয়ে পড়ি। তো পরদিন ওই 12টা নাগাদ, 12টা 15-12টা নাগাদ আমি আর সুনিতা হাজরা এবার আমাদের সাথে ছিল, আমি সুনিতা হাজরা, গৌতম ঘোষ, 3 জন ছিলাম আমরা। তো আমি আর সুনিতা আমার টেন্টে বসে আলোচনা করছিলাম যে যদি আজকে রাতে যাওয়া হয় কি হবে, সেসব নিয়ে একটা প্ল্যানিং করছিলাম। করতে করতে সুনিতা হঠাৎ বললো যে লিপি ভূমিকম্প হচ্ছে। তাহলে তাই তখনও সেইভাবে বুঝে উঠতে আমরা সঙ্গে সঙ্গে টেন্ট থেকে বেরিয়েছি দুজনেই। পাশের টেন্টে গৌতমদা ছিল, গৌতমদা বেরিয়ে এসছে। বেরিয়ে আসতে না আসতে আবার তখন মনে হচ্ছে নৌকোর মতন, বেস ক্যাম্পটা তো একটা গ্লেশিয়ারের ওপরে, মনে হচ্ছে এরকম ভাবে তুলছে। এবং মানে বেস ক্যাম্পে যদি নৌকোর মতন দোলে, সেটা সঙ্গে সঙ্গে আমাদের একটা আতঙ্ক হয়ে যায় যে যেহেতু গ্লেশিয়ার যদি একটু সরে গিয়ে ফাঁকা হয়ে যায় তো আমরা সবাই ঢুকে যাব ভেতরে। সেই আতঙ্ক থেকে বেরোতে না বেরোতে এরকম পরপর 3 বার হয়, সেটা বেশ জোরে। তখন গৌতমদা বলছে পেছন ফিরে তাকিয়ে দেখ। আমরা পেছন ফিরে, তখন বোধহয় আর বলার ভাষা ছিল না, এই যে অ্যাভালাঞ্চের আমরা ছবি দেখছি পুরো আকাশ জুড়ে আসছে। এবং তখন সুনিতা আমরা জুতো খুলে টেন্টে বসেছিলাম, ও জুতোটা গলাতেও পারছে না, মানে এতটাই প্যানিকড হয়ে গেছি যে আমরা কোথায় যাব। এবং তখন আমাদের মনে হচ্ছে যে দৌড়বো, যে গতিতে পেছন থেকে যে আকাশ ভেঙে আসছে, এর কাছে আমরা কোথায় পালাবো, মানে পালালে আমি কোথায় যেতে পারি এইটুকু সময়ের মধ্যে। বলতে না বলতে আমরা 3 জনে 3 দিকে ছিটকে যাই। গৌতমদা একটু এগিয়ে গৌতমদাকে ধাক্কা মেরে ফেলে দেয়, বরফে পড়ে যায় গৌতমদা। আর আমি ছুটতে ছুটতে গিয়ে এরকম সাইজের একটা পাথর হবে, সেটা জাস্ট নিচে এরকম মাথা নিচু করে কান ঢেকে আমি বসে পড়ি। আর সুনিতা আর একদিকে ডান দিকে কোরিয়ানদের টেন্ট ছিল, কোরিয়ানদের টেন্টের দিকে চলে যায়। আমরা কেউ কাউকে সেই মুহূর্তে দেখতে পাই না। এবং বসে থাকার পরও আমি বুঝতে পারছি আমার ওপর দিয়ে যাচ্ছে। এবং আমি একটা জিনিস ফিল করছি যে আমি শ্বাস নিচ্ছি, তার মানে আমি পুরো বরফে ঢেকে যাইনি। নর্মালি অ্যাভালাঞ্চ যদি আমার উপর একদম চেপে যায়, যেটা আমরা জানি, নিঃশ্বাস নিতে পারবো না। তো আমি একটা জিনিস তখন ফিল করছি যে আমি বেঁচে আছি, আমার উপরে বরফ আছে কিন্তু আমি শ্বাস নিতে পারছি।
বলে আমি আবার কান থেকে হাত নামিয়ে হাতটা পকেটে ঢোকানোর চেষ্টা করলাম, ফেদের জ্যাকেটে দেখলাম আমার পকেট পুরো বরফে ভর্তি। আমি আবার হাতটাকে আমার জামার ভেতর, জ্যাকেটের একদম ভেতরে ঢুকিয়ে আমি আবার ওভাবেই খানিকক্ষণ বসে থাকলাম। বসে থেকে আমি যখন মাথা উঁচু করছি তখন বরফটা ওপর দিয়ে চলে গেছে, হালকা হালকা যাচ্ছে। আমি তখন গৌতম দাকে দেখছি বিধ্বস্ত পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে পাশের টেন্টে হেল্পের জন্য পাশের টেন্টে যাচ্ছে। মোটামুটি আমি তখন সবাইকে দেখতে পাচ্ছি কোরিয়ানদের টেন্ট ভেঙে একদম উড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের টেন্টগুলো মোটামুটি অবস্থায় আছে, কোরিয়ানদের টেন্ট একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ওখানে 6টা টেন্ট ছিল কোরিয়ানদের। এবং আমি কোথাও সুনিতাকে দেখতে পাচ্ছি না তখন। আমি তখন সুনিতা মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপ। আমি বাকি সবাইকে দেখতে পাচ্ছি, আমার টিম মেম্বার যার সাথে আমি সারাক্ষণ আছি সেই মানুষটাকে আমি দেখতে পাচ্ছি না। তখন একটা ভয় ঢুকে গেছে, আমি ভীষণ চিৎকার করছি সুনিতা করে। এবং সুনিতা পাশে কোরিয়ান একজন ছিল, ও তাকে ধরে জাস্ট এরকম এই যে মাথা নিচু করেছিল, ও ভেবেছে ওর কথায় যে ও মরে গেছে, ও বেঁচে নেই। ও অনেকক্ষণ পরে সে কোরিয়ান ওকে না এরকম করে ধাক্কা দিয়ে সুনিতা করে, ওদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম, শুধু নাম বা হাই হ্যালো আমরা করতাম, তো সুনিতা করে ওকে ধাক্কা দিয়ে রাখে। ও তারপর সম্বিত ফেরে, ও বুঝতে পারে যে ও না বেঁচে আছে। তারপর ও খানিকক্ষণ পর বেরিয়ে আসে এবং তখন আমি সুনিতাকে দেখি যে সুনিতাও বেঁচে আছে এবং আমরা 3 জন একসাথে হয়ে আমাদের প্রথম কথাই ছিল যে আমরা বেঁচে আছি। ভয়ঙ্কর, মানে আমার শুনতে মানে সেই মুহূর্তে আমার মনে হয়নি আজকে আমি কলকাতায় ফিরবো, এখানে বসে থাকবো, এগুলো তো তখন মানে সেই মুহূর্তে ভেবেছিলাম ওই দিনটাই শেষ দিন, আর হয়তো কলকাতায় ফেরা হবে না। এই যে ভিডিও ফুটেজ যেটাই রোমহর্ষক, যেটা দেখে আমাদের শিরদাঁড়ায় হিমস্রোত চলে যাচ্ছে, সেটাকে প্রত্যক্ষ করেছেন এই সুনিতা হাজরা, লিপিকা বিশ্বাসটা, এবং কি ভয়ঙ্করভাবে ওই যে একটা আমরা বরফের স্রোত গড়িয়ে আসতে দেখেছি, যেটা তাদের মাথার উপর দিয়ে চলে গেছে এবং তারপর তারা রিয়েলাইজ করেছেন যে হ্যাঁ তারা নিঃশ্বাস নিতে পারছেন, অর্থাৎ তারা জীবিত রয়েছে। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি আরও আসবো, আরও এই অভিজ্ঞতা শুনবো, মলয় তার কাছেও যাবো। তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।